আমরা এই মুহূর্তে সরাসরি কথা বলতে চলেছি ডক্টর ফুয়াদ হালিম, যিনি একাধারে রাজনীতিবিদ, সঙ্গে আমরা দেখেছি যে রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলনের একজন কর্মী এবং আন্দোলনের একজন হাতিয়ার বলা যায়। তিনি কিন্তু এই 2021 সম্পর্কে আমরা বিস্তারিত তার কাছে জেনে নেব। এনবিটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত। ধন্যবাদ। বিগত 10 বছর 34 বছর বাম জামানার অবসান ঘটেছে, আপনারা এটাকে কীভাবে দেখছেন? আমরা যেটা দেখতে পাচ্ছি যে 34 বছর বাম আমলে ভারতীয় জনতা পার্টি আর আরএসএসকে এইরকম একটা জায়গায় রাখা হয়েছিল যে 10 বছর বাম চলে যাওয়ার পরেও ভারতীয় জনতা পার্টি আর আরএসএস নিজের প্রার্থী দিতে পারছে না। একমাত্র কৃতিত্ব 34 বছর, এবং 34 বছর আজকে বেঁচে আছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী তালিকা ঘোষণা করার যে শোচনীয় অবস্থার মধ্যে পড়েছে তার প্রকৃত হচ্ছে চেহারা বোঝা যায়। এবং এই যে 10 বছরের যে অপশাসন ঘটেছে পশ্চিমবাংলা এবং 8 বছর কেন্দ্রে, এর দিক নির্দেশ এবং বেরোনোর বিকল্প হিসেবে বাম, কংগ্রেস এবং আইএসএফের জোট একটা জায়গা দাগ কেটেছে মানুষের মনে। 2021 সালে এই যে জোট বাম, কংগ্রেস এবং আইএসএফের, আপনারা কি আশা করছেন যে এবারে আপনারা ক্ষমতায় আসছেন? পশ্চিমবাংলার ভবিষ্যৎ এবং হচ্ছে নতুন প্রজন্ম যুব যুবতীর যে আশা আকাঙ্ক্ষা আছে, কৃষকদের হচ্ছে ন্যায্য মূল্যের দাবি, তার সঙ্গে যারা কর্মরত রয়েছে তাদের যে বেতনের যে শোচনীয় অবস্থা, সরকারি কর্মচারী ইনক্লুডিং পুলিশ এবং সাধারণ প্রশাসনের যে শোচনীয় অবস্থা, ডিএ যা ডিউ আছে, সার্বিকভাবে এবং পরিযায়ী শ্রমিকের কথা যদি এর সঙ্গে যুক্ত করি, সার্বিকভাবে বিকল্প কর্মসূচি হিসেবে বাম, কংগ্রেস এবং আইএসএফ জোট ছাড়া কেউ রাখছে না। সবাই বলছে, কেউ বলছে খেলা হবে, কেউ বলছে আমরা খেলবো, কিন্তু নির্দিষ্টভাবে কর্মসংস্থানে কি করবে নীরবতা পালন করছে, কি করবে নির্দিষ্টভাবে মূল্যবৃদ্ধিকে লাগাম করার জন্যে নীরবতা পালন করছে। ফলে এখানে দাঁড়িয়ে প্রকৃত বিকল্প কর্মসূচির ভিত্তিতে একমাত্র বাম, কংগ্রেস এবং আইএসএফের জোট সামনে আসছে সংযুক্ত মোর্চা হিসেবে। বিজেপির এই বাড়ন্ত এটাকে আপনারা কি চোখে দেখছেন? একেবারে তৃণমূলের এবং বিজেপির হচ্ছে যোগসাজশের জন্য ভারতীয় জনতা পার্টি এবং আরএসএস এখানে তাদের হচ্ছে থাবা বসিয়েছে। আমরা জানি যে 98 সালে তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির আশীর্বাদ নিয়ে এবং তৃণমূল কংগ্রেসের আহ্বানে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় তার প্রবেশ। 9 বছর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি জোট করে পশ্চিমবাংলার মাটিতে ছিল। 6 বছর ভারতীয় জনতা পার্টি সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিত্ব যে ছিল, মন্ত্রিত্ব কায়েম করেছিল, সেটা হচ্ছে পশ্চিমবাংলার মানুষের কাছে স্পষ্ট। এই 10 বছরের মধ্যে আমরা শুনলাম সত্যি কথা, যেদিন শুভেন্দু অধিকারী বিজেপি যোগ দিল, বলল 2011 সালে গোটা পশ্চিমবাংলায় আরএসএস এবং বিজেপি ভোট দিয়েছিল। সেই 3% ভোট 2011 সালে বিজেপির, যেখানে বিজেপি প্রকৃত অর্থ 7 থেকে 8% ভোট থাকে, 5% নেট ট্রান্সফার করেছিল, এটাই হচ্ছে ফাঁস হয়ে গেছে। ফলে এই 10 বছর বিজেপির বাড়বাড়ান্ত একেবারে তৃণমূলের মদতে। আজকে যেখানে 2016 সালে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তারা হচ্ছে একসাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি 3টে এমএলএ পেল, সেটা 2021 সালে নির্বাচন না হয়ে বিজেপি প্রায় 40টা এমএলএ হাত করে নিয়েছে, সব কটি তৃণমূলের শিবির থেকে গেছে প্রায়। এবং 2019 সালে বিজেপির 18 এমপি ছিল আর তৃণমূলের 22টা এমপি ছিল। আজকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির খাতায় না হলে কলমে বকলমে 21টা এমপি হয়ে গেছে, তৃণমূলের 19টা এমপি হয়ে গেছে। ফলে এই প্রকৃত অবস্থার মধ্যে দাঁড়িয়ে বিজেপি এবং তৃণমূল পৃথক কোনো দল নেই, একে অপরের মদতপুষ্ট, একে অপরে কাঁধে হাত দিয়ে পথ চলে। এই যে লড়াই 2021-এ, এই লড়াইয়ের মধ্যে কি আপনারা মনে করছেন 2021-এ বাম অনেকটা ভালো ফল করবে বলে আশা করছেন? নিঃসন্দেহ। আমাদের হচ্ছে সংযুক্ত মোর্চার যে ব্রিগেড হয়েছে, সেই ব্রিগেড এত মানুষের কাছে জনপ্রিয় হয়েছে, এত ঢলে হিসেবে মানুষ এখানে অংশগ্রহণ করেছে যে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীকে এনে তাদের ব্রিগেডে প্রচার করতে গিয়ে ভারতীয় জনতা পার্টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বামের ব্রিগেডের হচ্ছে ছবি তারা হচ্ছে লাগিয়েছে। এখান থেকেই স্পষ্ট হয়ে গেছে যে বামেদের
যৌথ যে ব্রিগেড সংযুক্ত মোর্চা, সেটা হচ্ছে কিভাবে সাড়া ফেলেছে গোটা পশ্চিমবাংলা এবং ভারতবর্ষে। ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীর প্রোগ্রামটা ফ্লপ শো এবং তৃণমূল সাহস করে ব্রিগেড ডাকলো না। বিজেপির যে একটা বাড়বাড়ন্ত আমরা দেখছি, সেটা কি 2021-এ আপনারা কি মনে করেন যেটা কি একবার শেষ হয়ে মোর্চার দিকে আপনাদের যে গণমোর্চা এই দিকে কি ফিরে আসবে, বা যে জোট আপনাদের যে জোট এই দিকে কি সাধারণ মানুষ ফিরে আসবে, কি নিঃশ্বাস পেয়েছে বলে মনে হয়? যে আপনার তৃণমূলের হচ্ছে মানে আকাশচুম্বী অত্যাচার, দুর্নীতি, তিরপাল চোর থেকে সব জিনিসগুলো ওরা চুরি করেছে। এই অবস্থার মধ্যে কিছু মানুষ ভেবেছিল যে ভারতীয় জনতা পার্টি একমাত্র তৃণমূল কংগ্রেসকে টেক্কা দেবে, ফলে হচ্ছে 2019-এ তারা কিন্তু ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছিল। কিন্তু 2019 থেকে আজ অবধি, ধরুন নন্দীগ্রাম, ধরুন সিঙ্গুর, যেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারের অত্যাচারের বিরুদ্ধে মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল, তারা দেখছে যে ওদের উপরেই হচ্ছে ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারীকে বসিয়ে দিচ্ছে। সেই সিঙ্গুরে যিনি হচ্ছেন মাস্টারমশাই হিসেবে অত্যাচার করলেন তৃণমূলের ঝান্ডা ধরে, তিনিই কিন্তু এখন পদ্মফুলের পতাকা ধরে হচ্ছে মানুষকে অত্যাচার করার কাজের মধ্যে মানে সুযোগ চাইছেন। ফলে এখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় জনতা পার্টি কেন্দ্র মন্ত্রীকে পদত্যাগ করে এমএলএ পদে দাঁড় করাচ্ছে, তৃণমূল থেকে লাটকে লাট লোকজন ধার করছে। এই শোচনীয় অবস্থা এবং তাদের সম্প্রীতিকালে সমস্ত মিটিংগুলো অমিত শাহ, নরেন্দ্র মোদী, রাজনাথ সিং ভাটা পড়ে আছে। এই অবস্থা সোজাসুজি ইঙ্গিত করছে যে তৃণমূল এবং বিজেপি যোগসাজশের বিরুদ্ধে সংযুক্ত মোর্চা একমাত্র বিকল্প, ভবিষ্যতের বিকল্প। এবারে প্রচার কেন্দ্রে আপনি প্রচারে তো নিশ্চয়ই বেরোবেন, প্রচারে গিয়ে আপনি কি বার্তা দেবেন জনসাধারণের? না, ইতিমধ্যে আমি প্রচারে নেমে গেছি। আমার হচ্ছে 6 দিন প্রচার হয়ে গেছে, সকাল বিকেল করে জনসংযোগ আমরা করেছি। সব খুবই ভালো সাড়া পাচ্ছি। আমাদের যে নির্বাচনী ইশতেহারে যে কথাগুলো আমরা উল্লেখ করেছি, সেই কথাগুলো সাধারণ জনগণ বলছে। একটা জায়গায় অভিভাবকরা হচ্ছে প্রায় চোখে জল দিয়ে বলছে যে আমাদের সন্তানরা পড়াশোনা করলো, তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে, কোথায় 4000 টাকা মাসে পাচ্ছে, কোথায় 6000 টাকা মাসে পাচ্ছে। এটা দিয়ে কি হবে? সংসারে কি খরচ চলবে? অন্যদিকে একজন দর্জির সঙ্গে দেখা হলো, সে বলল যে, আমি জিজ্ঞেস করলাম যে হাট কি খুলেছে? বললো হাট খুলেছে। আমি বলছি হাটে তুমি যাচ্ছ? বলছে আমার গত বছরে কোভিড সময় গোটা পুঁজি আমি খরচ করে ফেলেছি, ফলে বাজার থেকে কাপড়, জিপ এবং হচ্ছে বোতাম কিনে যে মাল তৈরি করে আবার সেলাই করে নিয়ে যাব হাটে, সেইরকম আর অবস্থা আমার নেই। ফলে এই সংকটের মধ্যে সাধারণ মানুষ পড়ে আছে, সেখানে দাঁড়িয়ে হচ্ছে খেলা হবে এবং লোকজন খেলবে, এটা আমার মনে হচ্ছে খুব কটু একটা মন্তব্য রাজনৈতিক দল করছে। আমরা নির্বাচনী ইশতেহারে বলেছি স্পষ্টভাবে, কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি, পরিযায়ী শ্রমিকদের জন্য কাজ, শিক্ষক শিক্ষিকাদের হচ্ছে নিয়োগ করার বিষয়গুলো এবং আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার কাজের মধ্যে আমরা একেবারে রাজনৈতিকভাবে আমরা এটাকে আমাদের কেন্দ্রবিন্দু রাখব। আপনি একজন ডাক্তার, যেভাবে মানুষের সেবা দিচ্ছেন, কিভাবে আবার রাজনীতির ময়দানে গিয়ে সেভাবে এই প্রচারটা কিভাবে সময়টা আপনি মেনটেন করছেন? না, আমার হচ্ছে চিকিৎসক হিসেবে যা পরিচয়, আমার হচ্ছে রাজনৈতিক জীবনে যা পরিচয়, এই দুটো আলাদা আলাদা বাক্সতে বাস করে না। আমার দুটো ক্ষেত্রে কিন্তু একই দৃষ্টিভঙ্গি থেকে আমি কাজ করি, ফলে একটা কাজের মধ্যে থেকে অন্য কাজের মধ্যে চলে যাওয়া আমার খুব একটা অসুবিধা হয় না। সবসময় আমি সেভাবেই থাকি, এখনও সেভাবে আছি। আপনারা যদি পুনরায় ক্ষমতা আসেন বা আপনি যদি যেতেন, তাহলে আপনার প্রথম কাজ কি থাকবে? প্রথম কাজ আমরা স্পষ্ট বলে দিয়েছি যে আমাদের সরকারি শূন্যপদ 5.5 লক্ষ আছে, সেই সরকারি শূন্যপদকে নিয়োগ করার কাজটা আমরা প্রথম বছরের মধ্যে আমরা খুলে দেব এবং চেষ্টা করব সম্পূর্ণ করতে। অন্যদিকে শিক্ষক শিক্ষিকা প্রায় 90-92 হাজার শূন্যপদ আছে, যে টেট, এসএসসি পরীক্ষা, মাদ্রাসা শিক্ষা কমিশনের যে পরীক্ষাগুলো একেবারে স্থগিতাদেশ দিয়ে হচ্ছে বাধাপ্রাপ্ত হয়েছিল 10 বছরে, সেইগুলো হচ্ছে জট কাটিয়ে আমরা নিয়োগ করার কাজটা শুরু করব। এর বাইরে মনরেগার যে 100 দিনের কাজ 2006 সালে বাম এবং ইউপিএ সরকারের মধ্যে অংশগ্রহণ করেছিল, তাতে হচ্ছে 100 দিন থেকে আমরা আবেদন করব কেন্দ্র সরকারকে 200 দিন করতে। সে যদি না করে তাহলে রাজ্য সরকার 100 দিন যেটা আছে কেন্দ্র সরকার তার সঙ্গে 50 দিন যোগ করবে। এবং এর সঙ্গে পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা দফতর আমরা করব। অসংখ্য হচ্ছে পশ্চিমবাংলার মানুষ ভিন রাজ্যে গিয়ে তারা কাজ করে, তাদের একটা হচ্ছে রেজিস্টার মেনটেন করা উচিত, তাদের সুযোগ সুবিধা অধিকার এবং তাদের হচ্ছে কাজের ক্ষেত্রে হচ্ছে কী কী
বিষয়গুলো মসৃণ করা যেতে পারে, সেই জিনিসগুলো হচ্ছে আমরা এই পরিযায়ী শ্রমিকদের দপ্তরের মাধ্যমে আমরা কার্যকরী করব। এর বাইরে একাধিক বিষয়গুলো আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেছি। আব্বাস সিদ্দিকীর সঙ্গে আপনাদের একটা জোট হয়েছে, বাম কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকী আইএসএফ। আমরা দেখতে পাচ্ছি যে আব্বাস সিদ্দিকী নিয়ে বিভিন্ন বিতর্কমূলক কথা উঠে আসছে, তো এই বিষয়টা কি আপনারা আগে জানতেন না? বিষয়টা হচ্ছে, যখন নির্বাচন কমিশন একটি বিশেষ রাজনৈতিক সমীকরণকে অথবা বিশেষ একটা রাজনৈতিক দলকে অনুমতি দিয়েছে এবং সেই রাজনৈতিক দল যদি বলে তারা হচ্ছে সংবিধানকে মেনে এগোবে, এখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে না অন্য কাউকে আপত্তি করার বিষয় রয়েছে। ফলে এখানে স্পষ্ট কথা আছে কি, ভারতবর্ষের সংবিধানকে মেনে যারা আমাদের বামফ্রন্টের যে ইউনাইটেড ফ্রন্ট পলিটিক্স যেটা আছে, সংযুক্ত মোর্চার যে বিষয়গুলো আছে, তাকে যদি সমর্থন করে তাহলে আমরা ওদেরকে আমাদের সাথে নেব ফ্রন্টের মধ্যে, এবং যেই বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে কেন্দ্রবিন্দু করা উচিত। কাজের বিষয়টা হচ্ছে সর্বোপরি, তারপরে হচ্ছে মূল্যবৃদ্ধি, কৃষকদের ন্যায্য মূল্যের বিষয়, এবং পুনরুত্থাপন করছি যে আমাদের পশ্চিমবাংলা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার যে কাজটা আছে এটাকে প্রাথমিকতা দিতে হবে। শেষ কোশ্চেন আপনার কাছে, 34 বছর বাম শাসনে আমরা অনেক কিছু দেখেছি, 10 বছর আপনার ক্ষমতা থেকে প্রায় 10 বছর হয়ে গেছে, পুনরায় যদি আপনারা ক্ষমতায় আবার আসেন তাহলে যে আসার একটা আশা দেখছেন যে আপনারা আসবেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার রাজ্যের যে প্রচার বা ব্রিগেড, আপনি বললেন যে ব্রিগেডে আমরা ভালো ফল দেখেছি, ব্রিগেড সম্পর্কে যে মানুষের একটা চাপ ছিল, যে বিজেপির যেটা ছিল সে থেকে কিন্তু এই ব্রিগেডের পর থেকে আমরাও বুঝতে পারছি যে বামেদের একটা শক্ত ঘাঁটি তৈরি হয়েছে বা এই জোট মানুষ একটা আশা দেখছে। সে জায়গায় যদি আপনারা পুনরায় আবার ক্ষমতায় আসেন, আপনারা আশা করছেন আসবেন, তাহলে আপনারা কি মানে কর্মসংস্থান বা চাকরি এটা কি সাকসেস করার মানে কতটা? নিশ্চয়ই এর ছাড়া কোনো বিকল্প নেই। পশ্চিমবাংলায় এখন দাঁড়িয়ে হচ্ছে যুব যুবতী, তারা আশা করেছিল তারা কেন্দ্রের কাছে বিজেপির কাছ থেকে রেলে চাকরি পাবে, পোর্টে চাকরি, বন্দরে চাকরি পাবে, তারা বিমানবন্দরের চাকরি পাবে, তারা ব্যাংকে চাকরি পাবে, কোনোটাই 8 বছরে কিন্তু কার্যকরী করেনি নরেন্দ্র মোদী, প্রতিশ্রুতি দেওয়ার সত্ত্বেও যে প্রতি বছর 2 কোটি হচ্ছে নতুন কর্মসংস্থান উনি করবেন। এর বিকল্প হিসেবে আমরা দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে হচ্ছে লক্ষ লক্ষ পদ শূন্য করে রেখে দিয়েছে। ফলে এখানে দাঁড়িয়ে হচ্ছে যে কোনো হচ্ছে সমীকরণের হচ্ছে প্রথম কাজ থাকা উচিত নতুন কর্মসংস্থান তৈরি করা, পশ্চিমবাংলার বাইরে থেকে নিয়োগ নিয়ে আসা, এবং সেই নিয়োগের ভিত্তিতে হচ্ছে যে নিউ এজ ইন্ডাস্ট্রিজগুলো, নিউ এজ সার্ভিস সেক্টর যে কর্মসংস্থানগুলো আছে সেইগুলোকে হচ্ছে নতুন করে তৈরি করা, সব মিলেমিশে সরকারি বেসরকারি কর্মসংস্থানের সুযোগগুলো পশ্চিমবাংলার মাটিতে আবার নতুন করে তৈরি করতে হবে। এটাই আমাদের ইশতেহারের প্রথম বিষয়ে আমরা উল্লেখ করেছি, এবং এটাই হচ্ছে পশ্চিমবাংলার আগামী প্রজন্ম চাইছে। এর বাদ দিয়ে কিন্তু কিছুই হবে না, পশ্চিমবাংলা ধ্বংসের দিকে এগোবে। ত্রিপুরার উদাহরণ রয়েছে, বিজেপি কি করেছে ওখানে, এবং এখানে পশ্চিমবাংলা 10 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন সেটা পশ্চিমবাংলার মানুষের কাছে স্পষ্ট। এই মুহূর্তে আপনার বিধানসভায় সবথেকে কোনটা অসুবিধা বলে আপনার মনে হচ্ছে? আমার বিধানসভায় আমি যে জায়গাগুলো ঘুরেছি, ইতিমধ্যে 6 দিন ধরে আমি এলাকার মধ্যে যাচ্ছি, মানে কাজ করার সুযোগটা হচ্ছে লোকজন হারিয়েছে সাংঘাতিকভাবে, এবং পাশাপাশি হচ্ছে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, গ্যাসের দাম 850 টাকা, পেট্রোল ডিজেলের দাম, যারা গাড়ি চালায়, ট্যাক্সি ড্রাইভার, প্রাইভেট কার চালায়, ভাড়াতে গাড়ি চালায়, তাদের কাছে একটা অসম্ভব একটা চাপ। বাসের যে ভাড়াটাও মানে অলিখিতভাবে অঘোষিতভাবে হচ্ছে বেড়ে গেছে, সরকার কোনো নিয়ন্ত্রণ করতে পারছে না। বাসে উঠলেই লোকজন জানতে পারছে যে নতুন করে একটা ভাড়া ওদেরকে দিতে হবে, সরকার নিয়মিত পালন করছে। এই সবটা মিলে পকেটে যতটা ঢুকছে তার থেকে বেশি কিন্তু বেরিয়ে যাচ্ছে, মানুষের পিঠটা দেওয়ালে ঠেকে গেছে। ফলে ঘুরে দাঁড়ানোর নামই হচ্ছে সংযুক্ত মোর্চা পশ্চিমবাংলায়। অসংখ্য ধন্যবাদ এনবিটিভির পক্ষ থেকে। ধন্যবাদ।